হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগটা হচ্ছে লাস্ট ডিসেম্বর মাসে। তো ডিসেম্বর মাসে আর কি আমার ননাস আমেরিকাতে আসছে। তো আর কি উনি যেদিন আসছে ওই সময় আর কি তো উনি আসা উপলক্ষে আর কি আমি কিছু রান্নাবান্না করি। তো এটা মানে ভিডিওটা আমি ঠিকই রেকর্ড করে রেখেছিলাম, কিন্তু পরে আর এটা মানে এডিট করার সময় পাইনি। তো এখানে আমি 4 চুলায় 4টা পদ রান্না করার জন্য আর কি নিয়েছিলাম। তো চিংড়ি মাছগুলো ভেজে নিতেছিলাম যাতে এটার একটা জাস্ট চিংড়ি ভুনা করতে পারি। আর আরেকটাতে হচ্ছে গিলা কলিজা ভুনা করব, আর একটাতে হচ্ছে শুটকি ভুনা করব। তো 3 চুলায় ভুনা করার জন্য মশলা আর কি কষায় নিতেছিলাম, 3 ধরনের। তো ওই যে একটা পাতিলে, কালো পাতিলটার মধ্যে হচ্ছে আমি দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে দিয়েছি, ওটাতে গিলা কলিজা রান্না করব। আর চিংড়ি মাছে যেহেতু তেমন কোনো মশলার দরকার পড়ে না, তো আমি জাস্ট ইউজুয়াল পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ এগুলো দিয়ে আর কি কষায় তার ভিতরে চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দিই। আর এই যে সাদা পাতিলটাতে আর কি দিয়ে দিয়েছিলাম, শুটকি দিয়ে দিয়েছিলাম। ওটাকে কিছুটা ভুনা হওয়ার পরে তার ভিতরে এই যে রসুন দিয়ে দিয়েছি বড় বড় করে কেটে। তো এই যে রসুনটা দিয়ে আর কি এটাকে আবার ভুনা করার জন্য রেখে দিয়েছিলাম। আর এই যে গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কলিজা না, শুধু গিলা রান্না করতেছিলাম। রনি আমরা দুইজনেই খুব পছন্দ করি এটা। মুরগির মাংসের থেকে আমাদের এটা বেশি খাওয়া হয়। তো আমার মনে হচ্ছিল একটু হলুদ মরিচ মশলাগুলো একটু কম হয়েছে, এই জন্য আমি আরও একটু দিয়ে দিই, কারণ এটা হতে সময় লাগবে। তো ততক্ষণে এটা আরও বেশি মানে মশলার ওরকম কাঁচা গন্ধ আসবে না। তো এটা দিয়ে আমি ঢেকে দেই আর দুটাই জাল করতে দিয়ে দিই। আর হচ্ছে প্রথমে 4 চুলা দিয়ে শুরু করি, কারণ মশলাটা কষাতে সময় লাগে। এর দিক থেকে আমি মাংস ভিজিয়ে নিয়েছিলাম, গরুর মাংস। আর এই যে পেঁয়াজগুলো আমার মেশিন দিয়ে কেটে নিচ্ছি, বিকজ ইউজুয়ালি রনি কেটে দেয় আমাকে, কারণ ওদিন রনিও বিজি ছিল। তো আমি চিন্তা করছি যে আমি পেঁয়াজগুলো কেটে নিব। এখানে আমি খুবই ফাস্ট ফরওয়ার্ড করতে হয়েছে। রনি আর কি মাংসগুলো আমাকে ধুয়ে দিচ্ছিল। তো রনি আর কি মাংসগুলো ধুয়ে দিচ্ছে, অ্যান্ড দেন আমি মাংসটা আর কি চড়াই দিতেছিলাম পাতিলের ভিতরে। ইউজুয়ালি আমি এভাবেই গরুর মাংস রান্না করি যখন মেহমান আসে, কিন্তু ওই দিন একটু বেশি আমার রান্না করা হয়েছে, যেহেতু আমি কিছু বড় বড় হাড্ডি সহ মাংসটা রান্না করতে দিয়েছিলাম। তো এই জন্য আর কি আমার পাতিল ছোট হয়ে গিয়েছিল, বাট এর থেকে বড় পাতিল আমার বাসায় ছিল না। তো আর কি কোনোভাবে ম্যানেজ করতে হয়েছে। তো মশলাপাতি আমি একসাথে দিয়ে, পেঁয়াজ কুচি সব দিয়ে তারপরে একসাথে আমি আর কি মাংসটা চড়াই। তো যেটা হয়েছিল যে আমি যখন সরিষার তেল দিয়ে মানে রান্না করি, তো সরিষার তেলের বোতলটা ছিল নতুন, তো আমাকে ওইটাও কাটতে হয়েছে। এদিকে মানে শুটকির যে আমি যে রান্না করতেছিলাম এটাও আর কি মানে মনে হইতেছিল যে সরি শুটকি না, এটা হচ্ছে গিলা কলিজাটা। সরি, আমার এটা অনেক দিন হয়ে গেছে, তো এই জন্য আর কি আমি একটু ট্র্যাক করতে পারতেছি না। সো যেটা হয়েছে মানে ওটাও আর কি গিলাটাও আমাকে নাড়াচাড়া দিতে হয়েছে। তো পরে আর সরষের তেলটা ম্যানেজ করতে পারছি, খুলতে পারছি, অ্যান্ড দেন পরে আর কি হাত দিয়ে পুরো মাংসটা আর কি মাখতে আর কি আমার অনেক কষ্ট হচ্ছিল, বিকজ যেটা হয়েছে আর কি ইউজুয়ালি তো আমি নরম সফট মাংস মাখাই, বাট এখানে বড় বড় হাড্ডি ছিল, প্লাস পাতিল ছোট ছিল। তো তারপরও সামহাও আর কি ম্যানেজ করতে পারছি। তো এটা ছিল হচ্ছে তার আগের দিন, মানে যেদিন আপু আসছে ওর আগের দিন আমি বিকাল থেকে আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম। বিকাল বলতে দুপুর থেকে, কারণ যেহেতু রনি কাজে চলে যাবে, তো আমাকে জাস্ট মাংসটা ধুয়ে দিয়ে তারপরে চলে যাচ্ছিলাম। তো মাখানো হয়ে গেছে, তারপরে আমি আদা রসুন কিউবটা দিতে ভুলে গেছিলাম, ওইটা দিয়ে দিই। যেহেতু অনেকগুলো মাংস, তো মানে এটা আর কি ডিজলভ হয়ে যাবে, সমস্যা হবে না।
আমি ইউজুয়ালি একসাথে সব মশলাপাতি দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে তারপরে কি আর কি মাখি, বাট তো আজকে ভুলে যাই। তো রনি আবার আমাকে কিছু মানে কাজ করে হেল্প করে দেয়। চিংড়ি মাছ কিছু একটা করতেছিলাম, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট মাংসটা হতে অনেক সময় নেয়। তো আমি এই কলিজাটার ভিতরে একটুখানি রেডিমেড মুরগির মাংসের মশলাটা দিই। আমার মনে হচ্ছিল যে একটু স্মেলি লাগতেছিল, সো আমার মনে হচ্ছিল যে আমার যে মশলা ওইটা এনাফ না। তো যেহেতু রেডিমেড মশলার ভিতরে আরও ইনগ্রিডিয়েন্টস থাকে, তো এটাতে মানে দিলে একটু মানে গন্ধটা যাওয়ার সম্ভাবনা ছিল। তো আমি দিছি, দেওয়াতে ভালোই হয়েছে, খারাপ হয় নাই। যেহেতু এই গিলা কলজাটা আমরা আই থিঙ্ক এটা বাসাতেই ছিল, এটা বাজার করা হয়নি, এটা জাস্ট বাসাতেই ছিল। তো এই জন্য আর কি আমার মনে হচ্ছিল একটু স্মেলি লাগছে, বাট ইউজুয়ালি আমরা যখন এনে আর কি রান্না করে খাই তখন গন্ধ লাগে না আমার কাছে। সো আমার মশলাও শেষ হয়ে গিয়েছিল। যেহেতু আমার ছোট ফ্যামিলি, আমি অত বেশি মশলা আর কি ক্যারি করি না, মানে সামনে খুবই অল্প অ্যামাউন্টের রাখি। একবার আর কি ঢেলে নিলে হয়তো বা আমার 1 মাসও চলে যায়। তো যেহেতু আমরা অত বেশি রান্না করি না বাসাতে, সপ্তাহে 2 কি 3 দিন রান্না করি। সো যাই হোক, অনেক বেশি রান্না করা হচ্ছিল বলে হয়তো বা মানে মশলা শেষ হয়ে যাচ্ছিল। তো ওগুলাকে আবার রিফিল করতেছিলাম। আবার রনি এদিক থেকে কিছু জিনিসে আমাকে আবার হেল্প করে দিয়ে যাচ্ছিল, যেহেতু কাজ চলে যাবে। তো ও বলতেছিল যে যতটুকু সম্ভব আমি তোমাকে হেল্প করে দিয়ে যাই। মানে ও আর কি ধোয়া, যেহেতু আমি এদিকে রান্নার কাজ করতেছিলাম, ও দিক থেকে আর কি মাছ টাছ এগুলো ধোয়ার আর কি মানে ধুয়ে দিয়ে যাচ্ছিল, মাছ মাংস তারপরে মানে যা আর কি ধোয়া লাগে। তো এই তো আমার মাংসটা একটু নাড়া দেওয়া মনে হচ্ছিল যে নাড়া দেওয়া দরকার আছে। তো নাড়তে গিয়ে মনে হলো যে মাংসের মশলা কম হয়েছে মনে হতেছে। সো আমি ইউজুয়ালি যে অ্যামাউন্টে রান্না করি ওই অ্যামাউন্টের হিসাব করে আমি আর কি মশলাপাতি দিয়েছিলাম। বাট যদি এটা তো মাংস হতে সময় লাগে, তো এর মাঝখানেও আবার মশলা টশলা দিলে এটা তেমন একটা প্রবলেম হয় না, গন্ধও আসে না। সো আমি আবার রিঅ্যাডজাস্ট করে দিই মশলাগুলো আমার অনুযায়ী, মানে আমার মনে হচ্ছিল যে মশলা কম। তো হলুদ আর মরিচটা দিই, আর একটুখানি ধনিয়া জিরা যদি লাগে দিই, আর আদা রসুনের দরকার ছিল না। তো আমি গরুর মাংস শুধুমাত্র হলুদ মরিচ জিরা ধনিয়া আর হচ্ছে আদা রসুন আর গরম মশলা ছাড়া আর কিছু দিই না। অনেকে অনেক ধরনের জিনিস দেয়, বাট আমি দিই না, আমার কাছে এটা অথেন্টিক লাগে না। সো যাই হোক, এক একজনের রান্না এক এক রকম। তো আমি এভাবেই খেয়ে মানে এভাবেই মানে অভ্যস্ত আর কি, আমাদের বাসাতে এভাবেই রান্না হয়, আর আমি ওইভাবে রান্না করে মানে অভ্যস্ত। এখন পর্যন্ত কেউই বলেনি যে খুব একটা খারাপ হয় আমার রান্না। সো যাই হোক, মানে এক একজনের চয়েস এক এক রকম, বা এক একজনের রান্নার ধরন এক এক রকম, এটা আর কি মানে এটা বলার কিছুই নাই। সো এই তো আমি এখানে আর একটা পাতিলে মশলা আবার কষাতে দিব। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি অনেকগুলো, যেহেতু এখানে অনেক বেশি কোয়ান্টিটিতে রান্না করতেছিলাম। ওদিনকার রান্নাগুলো আমার মানে খুব একটা এমন কোনো আয়োজন ছিল যে না অনেক মানুষ আসবে, তা না। আমি অল্পই মানে 2-3 দিনের রান্নার হিসাব করে রান্না করতেছিলাম, যে ভাবছি যে হয়তো বা মানে ওনারা যখন আসতেছে এসে তো আর আবার রান্না করা, বাসায়তে অনেকগুলো মেহমান থাকাকালীন রান্না করাটা আমার পছন্দ না। সো ওই হিসাবে আমি রান্নাটা করি, যে যাই মাছ মাংস রান্না করব 2-3 দিন চলে যাবে, আর যদি হালকা পাতলা লাগে তাহলে ডাল টাল এগুলো করে নিব। তো রনি আবার আমাকে এখানে লাউ কেটে দিচ্ছিল,
ও বলতেছিল যে আমি লাউটা কেটে ধুয়ে দিয়ে যাই, তুমি জাস্ট চড়াই দিলেই হবে। সো যাই হোক, তো ওইটা করতেছিল। এদিক থেকে আমি এখানে আরেকটা মশলার জন্য মানে আরেকটা আইটেমের জন্য মশলা কষাতে দিব। সো এই তো মানে আমি এভাবেই আর কি রান্নার প্ল্যানিংটা করছিলাম যে 2-3 দিন রান্না করব না, জাস্ট এগুলোই খাবো। বাট ফর্চুনেটলি আর কি মানে আমাদের বাসায় অনেক বেশি গেস্ট চলে আসে, তো মানে ওনাদের আর কি রিজিকে ছিল, এই জন্য ওনারা আর কি আসে। আর মেহমান তো মানে ভালো আর কি, মেহমান আসছে, খাবারগুলো ওনারা খাইতে পারছে। বা আমি যদি অল্প অ্যামাউন্টে রান্না করতাম হয়তো বা দেখা যেত আমি এখানে একটা এম্বারেসমেন্টের ভিতরে পড়ে যেতাম। বাট আমি যে সবাইকে খাবার দিতে পারছি, সবাই অনেক নতুন মেহমানও ছিল আমার বাসাতে, যারা আমার বাসায় এর আগে কখনো আসেনি। তো আমি সবাইকে আর কি ওইভাবে আপ্যায়ন ওইভাবে করতে না পারলেও, যেহেতু অনেক মানুষ ছিল, মানে ওভাবে তো আর সবাইকে বেড়ে খাওয়ানো যায় না, আমি জাস্ট অ্যাটলিস্ট তাদের সামনে যে উপস্থাপন করতে পারছি, এটাই আমার মনে হয়েছে যে আমার কাছে এটা অনেক। তো যারা আমাদের বাসায় মানে ফার্স্ট টাইম আসছে, আমার কাছে একটু খারাপই লাগতেছিল, কারণ যেহেতু আমি ওইভাবে করে কিছু করি নাই। বাট বলতে গেলে মেহমানিত্ব করার মতো সব কিছুই ছিল। সো আমি যে সবাইকে দিতে পারছি বা সবাইকে একটু হলেও মানে খাওয়াইতে পারছি, এর জন্য আমার কাছে খুব ভালো লাগছিল যে অ্যাটলিস্ট আমাকে এম্বারেসমেন্টের মধ্যে পড়তে হয়নি। তো এই তো মানে মেহমান হয় কি মানে একসাথে দেখা যায় 20 জনের খাবার রান্না করলে 30 জনকেও খাওয়ানো যায়। তো এটা কোনো মানে বিগ ডিল না আমার কাছে মনে হয় না। সো যাই হোক, ওই দিনের ব্লগটা হয়েছে অনেক বড়, কারণ হচ্ছে আমি ফুল অন 2 দিন ধরে রান্না করছি। আর মানে যতই কাটছাট করে আমি দেই না কেন, বেশ বড়ই ব্লগটা ছিল। তো রনি আমাকে পেঁয়াজ ছিলে দিচ্ছিল, বলছে যে আমি ছিলে দিয়ে যাই, তাহলে অ্যাটলিস্ট তুমি এটাকে কাইটা নাও বা তুমি মেশিন দিয়ে কাইটা নাও, এটা তোমার উপরে ডিপেন্ড করে, আমি কেটে দিতে পারবো না। আমি বলছি যতটুকু করে দিবা ততটুকুই আমার কাজ আগাবে, সো জাস্ট করে দাও, ইটস অলরাইট। আর যদি নাও করে দিতে পারো, স্টিল আমাকে করতে হবে, এখানে দের ইজ নো এক্সকিউজ। সো ও আবার একটু পেঁয়াজটা নাড়তেছিল যাতে পেঁয়াজটা পুড়ে না লাগে। সো এই যে ওই যে মেশিনটা আমার অনেক হ্যান্ডি, আমি ইউজুয়ালি ইউজ করি না এটা, বাট মানে এটা আমার বাসার থেকে আমি নিয়ে আসছি, যে আমার মেহমান আসলে তো যদি রনি হেল্প করতে পারে না এখন, আর আগে অনেকটা হেল্প করতে পারতো, বাট এখন আর পারে না। সো আমার নিজের কাজের সুবিধার্থে আর কি আমি এটা মানে কিনছি। সো যাই হোক, এই তো মাংসটাকে আমি অনেক স্ট্রাগল করে আর কি করতেছিলাম, বাট তাও অনেকটা কমে গেছে, যেহেতু এটা সিদ্ধ হয়ে নরম হয়ে অল্প হয়ে যায় আর কি। সো এই তো রনি আবার আমাকে কিছু থালাবাটিও ধুয়ে দিয়ে যায়। সো আমার চুলার অবস্থা খুবই খারাপ, প্লিজ ডোন্ট মাইন্ড, যেহেতু অনেক রান্না বান্না করছি, আর আমার পুরো চুলা ক্লিন করে তারপর রান্না করতে গেলে আবার ক্লিন করতে হবে। সো আমার কাছে এটা মনে হয়েছে অনেক বেশি হেডেক। সো আমি চিন্তা করছি যে রান্না করে দেন পরে এটা যে আমি ক্লিন করব। সো এই তো আরেকটা পেঁয়াজটা আমার কিছু ভাজা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছু পেঁয়াজ দিয়ে দিই, আমার মনে হয়েছে যেন পেঁয়াজ অল্প ছিল তাই। তো আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিই, আর মশলাগুলো দিয়ে এটাকে কষাতে থাকি। এটা হচ্ছে হাঁসের মাংসের মশলা। আমরা হাঁস অত বেশি ইউজুয়ালি রান্না করি না, বাট যখন রান্না করি তখন একটু ভালো করে রান্না করার ট্রাই করি। বাট যেটা হয়, যখন আপনি কোনো কিছু ভালো করে রান্না করার ট্রাই করেন তখন এটা আরও খারাপ হয়ে যায়। মানে আমার এটা হয় বেশিরভাগ। তো তাও আমি প্রথমে যেটা ছিল ভালোই ছিল, রান্নাটাও ভালোই হয়েছিল। আমি মশলাপাতি মানে আর কি গরম মশলা থেকে শুরু করে গুঁড়া মশলা সব কিছু দিয়ে দিই, অ্যান্ড দেন এটাকে কষাতে থাকি পানি দিয়ে ভালো করে, যেহেতু পানিটা ভালো করে
মানে মশলাটা কষার দরকার ছিল, পেঁয়াজটা ভালো মতো মানে গলতেছিল না এই জন্য। তো আমি এই যে বাটা মশলাও দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কষাতে রেখে দিই। তো এটাকে ভালো করে কষানোর দরকার ছিল, কারণ হাঁসের মাংসের মশলা যত কষায় ততই নাকি মজা হয়। তো আমি যেহেতু অনেক বড় একটা হাঁস ছিল এটা, সো আমি মানে ট্রাই করছি যে যাতে ভালো হয়। তো এই তো মশলাটাকে কষায় অনেকক্ষণ, লবণ দিতে ভুলে গেছিলাম, ওটাও দিয়ে দিই। তারপরে আর কি এটা যখন মোটামুটি কষে আসে, মানে পেঁয়াজটা আস্তে আস্তে নেমে আসে, তখন এরকম আর কি দেখতে লাগে। তো মশলাটা অনেকটাই কষে আসে, তখন আমি আর কি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে, মানে এটা হালকা হালকা নিচের দিকে একটু মানে 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 শুকনো শুকনো হয়ে আসছিলো, তখন আর কি কোকোনাট মিল্ক দিয়ে দিই। তো কোকোনাট মিল্ক দেওয়ার পরে এটাকে আরও ভালো করে মানে ভুনা করতে হবে। রায়া কেন যেন আমার ভয়েস ওভার দিতে হলেই ও কেন যেন ওরও ইচ্ছা করে ভয়েস ওভার দিতে, ও পেছন থেকে অনেক কথা বলতে থাকে। যাই হোক, তো এটা কষতে কষতে আমার আর কি অন্য কিছু কাজ ছিল, ওগুলোকে আমি করে নিচ্ছিলাম। চিকেন রোস্টের জন্য চিকেনগুলো ভেজে নিচ্ছিলাম, কারণ চুলা বসায় রাখার মতো টাইম ছিল না। মানে এদিক থেকে আমি এই মাংসটাও দিয়ে দিই, যখন দেখি যে উপর থেকে তেলটা ভেসে উঠেছিল, তখন আমি হাঁসের মাংসটা দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে তারপরে ঢেকে দিই, আর চিকেনগুলোও ভেজে নিই। চিকেনটা ফার্স্টে করার ইচ্ছা ছিল না, দেন পরে রনির বলার কারণে আর কি চিন্তা করলাম করেই ফেলি, কারণ আমার চিকেন রোস্টের উপর আবার নিজেরই কোনো ভরসা নেই। আমি নিজেই খুব একটা পছন্দ করি না, মানে আমার চিকেন রোস্টটা মানে আমার মন মতো হয় না আর কি। কিন্তু এখন দেখা যায় সব রান্নাই করতেছি, একটা রান্না শুধু শুধু কেন বাহির থেকে করে নিয়ে আসবো, প্লাস প্রিপারেশনও ছিল। তো মানে প্রতিবারই ট্রাই করি একটু ভালো করে করার, কিন্তু আলটিমেটলি চিকেন রোস্টের সাথে আর পারি না। তো যাই হোক, আমি চিকেনগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম, বিকজ যেহেতু আমার চিকেন রোস্ট আমার একটা পছন্দ হয় না, তো যে খাবে সে 2 পিস নিয়ে খাবে, আর যার পছন্দ হবে না সে খাবে না বা অল্প একটু খাবে, মানে তাদের ইচ্ছে মতো আর কি। তো একটু হয় কি, এটা করলে একটু সব কিছুর একটা ব্যালেন্স থাকে। তো এই তো আমি মাংসগুলো ভেজে নিচ্ছিলাম চিকেনের, আর হচ্ছে সাইডে দিয়ে হাঁসের মাংসটা হচ্ছিল। হাঁসের মাংস হতে যেহেতু আমার মনে হয়েছে যে বড় হাঁস অনেক টাইম লাগবে, কিন্তু যেটা হয় আর কি, বড় হাঁস হওয়ার কারণেও এটা তেমন একটা মানে অত বেশি হার্ড ছিল না, মোটামুটি সফট ছিল। তো এটা হয়ে গিয়েছিল অনেক মানে ইজিলি, বাট যেহেতু আমি মনে করেছি যে এটা হতে সময় লাগবে, এই জন্য আমি একটু বেশি টাইম ধরে ঢেকে আমি সেদ্ধ করতেছিলাম, যেটা সেদ্ধ একটু বেশি হয়ে গিয়েছিল। আর অন্য সাইডে আমার চিকেন ভাজা হয়ে যাওয়ার পরে আমি একটু মশলা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মুখির ডাল রান্না করব, যেটা আমরা গাঠির ডাল বলি। ওয়ান্স অ্যাগেন গাঠির ডাল, গাঠি বলি এটারে আমরা বরিশালের ভাষায়, গাড়ি। সো ওই গাড়ির ডাল রান্না করতে আর কি আমি চিংড়ি মাছ দিয়ে বেশি পছন্দ করি। ছোট চিংড়ি হোক বড় চিংড়ি হোক, ছোট ছোট করে কেটে যাতে সবাই একটু একটু করে পায়। বড় বড় চিংড়ি মাছ দিলে হয়তো বা অনেকে পছন্দ করতো না, অথবা এত বড় চিংড়ি মাছ খেতেও চাইতেছিল না, এক একজনের চয়েস এক এক রকম। সো এই জন্য আমি একটু কেটে কেটে দিচ্ছি, আর এই মশলাটা তৈরি করে নিচ্ছি। এটার ভিতরে আমি দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে একটু জিরা গুঁড়া, আর হচ্ছে
একটু রসুন বাটা, আর হচ্ছে এই যে রসুনটা আমার কাছে বাটা ছিল না, সো এই জন্য আমি কেটে দিচ্ছি। আপনি যেভাবেই দেন রসুন দিলেই হবে। সো আমার কাছে বাটাটা ছিল না বলে আমি কেটে দিয়েছিলাম। আর পেঁয়াজটা ভেজে নিতে হবে, এটা ভালো করে একটু ভেজে নিলে তাহলে দেখা যায় কি মানে এটা একটা অন্যরকম, এটা আলাদা করে অনেকে বাগার দেয় বা আছে না, এক একজনে এক এক রকম করে। তো এটা ওরকম মিষ্টি লাগে না যদি আপনি একটু ভালো করে ভেজে তারপর করে। তো আমার আগে থেকে সিদ্ধ করা মুখি যেটা, ওটাকে সিদ্ধ করে ছোলাসহ ছোলাটাকে উঠায়ে হাত দিয়ে আর কি, পটেটো যেভাবে আমরা পিল করি আলু ভর্তা করার জন্য ওরকম পিল করে ওটাকে হাত দিয়ে কচলে পানির সাথে একটু মিক্সড করে নিয়ে রেখে দিতে হয়। কারণ এটা গরম থাকতে যদি আপনি না কচলে নেন তাহলে এটা হার্ড হয়ে যায়। তো আমি আগের থেকে এটা করে রাখছিলাম, যেটা আমি রেকর্ড করতে ভুলে গেছি একদমই। তারপরে এই মশলা কষানোর ভিতরে দিয়ে একটু ভালো করে একটু জাল করে নিয়ে আর একটু পানি দিতে হবে, পানি দিয়ে তারপরে এটা ভালো করে যখন গাঢ় হয়ে আসবে, ঘন হয়ে যাবে, তখন উঠিয়ে নিতে হবে। এই হালকা একটু ভাজা জিরার গুঁড়ি আর কাঁচামরিচ দিয়ে উঠিয়ে নিলেই হয়ে যাবে। আর এই হচ্ছে আমার আপডেট হাঁসের মাংসর। হাঁসের মাংসটা দেখতে এত লোভনীয় হয়েছিল, কিন্তু আমার একটু ভুলের জন্য মানে এটার পুরো টেস্টটাই চলে গেছে। সেটা হচ্ছে আমি একটু বেশি সময় ধরে এটাকে ঢেকে করছি, এটা যদি না ঢেকে করতাম তাহলে বেশি ভালো হতো। আর এটা হচ্ছে সেই গরুর মাংস যেটাকে আমি রাখছিলাম, আবার একটু জাল করে নিয়ে তারপর রাখছি, কারণ জাল না করলে এটা নষ্ট হয়ে যেত। যেহেতু ঠান্ডার দিন ছিল হতো না মেবি, বাট আমার মনের ভিতরে একটু কোশ্চেন থেকে যেত, এই জন্য আর কি একটু আমি ভালো করে এটাকে আবার জাল করে, এটা আমি অর্ধেক করে রাখছিলাম যে দেখি অর্ধেক করলে মাংসর অনুযায়ী কীরকম হবে কি না হবে, মানে এটা কি আদৌ শক্ত থাকবে কি না আমি জানতাম না। তো এই জন্য আমি অল্প সিদ্ধ করে এটাকে রেখে দিছিলাম, কারণ হচ্ছে যদি ভালো মাংস হয় তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর যদি একটু আগের বা পুরনো বা থাকে না ওরকম হয় তাহলে একটু টাইম লাগে। এই হচ্ছে আমার গাঠির ডাল বা মুখির ডাল, দেখতে অনেক লোভনীয় হয়, রনিও খুব পছন্দ করে আমার এই আইটেমটা। আর এই হচ্ছে হাঁসের মাংস, দেখতে অনেক লোভনীয় হওয়ার কারণে আমি এটাকে ঢেকে রেখে দিই। আর ঢেকে রাখা হচ্ছে আর একটা ভুল, যেহেতু গরম ছিল পুরো পাতিলটা, এটাকে ঢাইকা রাখার জন্য আরও বেশি সফট হয়ে যায় মাংসটা। যেহেতু পরের দিন আমাকে এটাকে আবারও গরম করে তারপর সার্ভ করতে হবে, এটা আমি টোটালি ভুলে গেছিলাম। সো কি আর করার, এখনও শিখতেছি, প্রতিদিন শিখতেছি, মানে প্রতিদিন ভুল করতেছি আর ভুলের মাধ্যমে শিখতেছি। হাঁসের মাংসটা অনেক দেখতে সুন্দর হয়েছিল, খেতেও হয়তো বা টেস্টি হইতো, বাট আনফর্চুনেটলি যেটা হয়েছে যারা খাইছে তারা তো জানে যে কি হয়েছে। যাই হোক, তো হাঁসের মাংস ডান, গাঠির ডাল ডান। এখানে হচ্ছে আমি লাউ চিংড়ি রান্না করতেছি। আমি খুবই অল্প মশলায় লাউ চিংড়ি রান্না করি, এটা আমার মায়ের হাত থেকে রান্না শেখা। প্রথম যখন করতাম লাল হয়ে যেত, ঝাল বেশি হতো, মানে লবণ বেশি হয়ে যেত। তো এখন মোটামুটি আলহামদুলিল্লাহ পারি চিংড়িটা রান্না করতে, আমি লাউ চিংড়ি রান্না করতে। এটা খুবই অল্প মশলায় রান্না করি এবং খেতে মজা হয়। প্রথম প্রায় 1 বছর 1.5 বছর পারি নাই, লাউ চিংড়ির সাথে পারতাম না, আমার নিজেরই পছন্দ হতো না। আমার মনে হয় যেন আমার খাবারের বিষয় হচ্ছে টেস্টটা মোটামুটি ভালো। ইন দ্য মিন টাইম বলে নেই, এখানে আমি শুধু পেঁয়াজ, রসুন, হলুদ গুঁড়ো, হালকা একটু মানে 1 চিমটির মতো মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ, এটা দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে এই লাউটা দিয়ে, লাউ যেহেতু অনেক বেশি ছিল এই জন্য আমি লাউটাকে অল্প অল্প দিয়ে মশলার সাথে মিক্সড করে তারপরে দিচ্ছিলাম, আর লবণটা চেক করে নিচ্ছিলাম। বিকজ লাউয়ে হয় কি, লবণ যদি পারফেক্ট মতো না হয় তাহলে লাউটা সিদ্ধও হয় না ঠিক তাড়াতাড়ি করে, আর পরে লবণ দিলে সেই লাউয়ের স্বাদও হয় না। তো যেটা আর কি শিখছি আমার এক্সপিরিয়েন্স থেকে। তো লাউ চিংড়িটা আমি হয়ে গেছে মোমেন্ট অ্যাকচুয়ালি, কাজ সব তো রেকর্ড করা সম্ভব না। তো আমি আরেকটা রান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর ইন দ্য মিন টাইম আই থিঙ্ক আমি একটু কফি অথবা চা বানাই নিচ্ছিলাম পাশ দিয়ে, এক্স্যাক্টলি খেয়াল নেই, আপনারা দেখতে পারবেন সামনে। তো এই ভিডিওটা বেশ অনেকখানি লম্বা, আই এম রিয়েলি সরি, বাট আমি অনেক চেষ্টা করছি অনেক ফাস্ট ফরওয়ার্ড করার, এই জন্য আমি নিজের জন্য ল্যাপটপ পর্যন্ত কিনে ফেলছি
যাতে আমি এটাকে আরো ভালো করে এডিট করতে পারি। সো আমি আমার জন্য একটা মিল্ক কফি বানাই ফেলি। আর এখানে পেঁয়াজটা মোটামুটি মানে সিদ্ধর মতো হয়ে যাওয়ার পরে, যেহেতু আমি টাইমের সাথে পারতেছিলাম না, হয়ে যাওয়ার পরে ওটার মধ্যে আমি হলুদ, মরিচ আর একটুখানি জিরা গুঁড়া, রসুন এগুলো দিয়ে আর কি এটাকে ভালো করে কষায় নিই। তারপরে আর কি এটার ভিতরে সিমটাকে মানে সিম যেভাবে পরিষ্কার করে ওটাকে হাফ করে আমি এই মশলার ভিতর দিয়ে ওটাকে উল্টে পাল্টে এটাকে একটু মশলার সাথে একটু কষতে রেখে দিব। তো আমি মশলার সাথে ভালো করে আর কি মিক্সড করে নিচ্ছিলাম। তো তারপরে ঢেকে দিই যাতে সিমটা সিদ্ধ হতে পারে। তো ওইটা হচ্ছে সিম পাত্রা বলি আমরা বরিশালে আর কি, অথবা আমরা বরিশালে বলবো না, এটা আমরা করি। আর এর ভিতরে একটু আলু দেই, আমি গোল গোল করে আলু কেটে দিয়েছি। এটা আমার খুবই ফেভারিট একটা আইটেম সিমের। আমি সিমের রান্না খুব একটা পছন্দ করি না, আমি সিমটাকে এভাবে খেতে পছন্দ করি আর ভাজি খেতে পছন্দ করি। বেশিরভাগই এটা আমার খাওয়া হয় আমার বাসাতে ওইটা মাঝে মধ্যে করে। তো যাই হোক, তো সিমটা আমি ফুল রেসিপিটা দেখাতে পারলাম না। আমি এখানে কিছু ভাত চড়াই দিছি, যেহেতু ভাত ছিল না রাতে, ভাত চড়িয়ে দিয়েছি। আর হচ্ছে আমি ওখানে রোস্টের মশলা করতে দিয়েছিলাম, আর রোস্টটাও করে ফেলছি। এত কিছু দেখানোর একদমই টাইম ছিল না। এই হচ্ছে সেই লাউ চিংড়ি, আর হচ্ছে কই মাছ। এটা হচ্ছে পরের দিন সকালবেলা, মেহমান আসার আগের থেকে, অ্যারাউন্ড 10 o'clock মেবি 10-11 এরকম। তো এই হচ্ছে সেই হাঁসের মাংসটাকে গরম করতে দিয়ে আমি একটু মানে এগুলো বাহিরেই ছিল খাবারগুলো, কারণ যেহেতু ওই সময় উইন্টার ছিল। আমি জানলা খোলা রাখছিলাম যাতে মানে খাবারগুলো আমাকে ফ্রিজে না রাখতে হয়, এতগুলো খাবার ফ্রিজে রাখাও পসিবল না। সো 2 পাতিলে 2 ধরনের ভাত চড়িয়ে দিয়েছিলাম। আর হচ্ছে এখানে হাড্ডিগুলো বেছে উঠায়, গরুর মাংসর ওগুলো উঠায়, ওটা দিয়ে আমি বুটের ডাল দিয়ে মানে বুটের ডাল দিয়ে আর কি হাড্ডি দিয়ে রান্না করছি। এটা খুবই পছন্দ করছে সবাই। তারপরে খুবই তাড়াহুড়ো করে ঘরটার গুছায় আমরা এয়ারপোর্টে চলে যাই। তো ওনারা মেহমানরা চলে আসে, এটা হচ্ছে সন্ধ্যার দিকের মানে কাহিনী। সবাই খেতে খেতে অনেক লেট হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। তো আমি বেশি একটা ভিডিও করতে পারিনি। আর যেহেতু ওনারা ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে আসছে, একটু ক্যামেরার সাই ছিল, তো এই জন্য আমি আর ওভাবে ভিডিও করিনি। এটা হচ্ছে সকালবেলার ভিডিও, নাস্তা করলাম আমরা। আর এটা হচ্ছে আমি গিফট পাইছি আমার ননাসের কাছ থেকে, একটা 3 পিস, আর এটা হচ্ছে রনির একটা পাঞ্জাবি। তো থ্যাংক ইউ সো মাচ আপু, সামনাসামনি কখনো বলা হয় না। তো আপু আর কি এখানে তার জিনিসপাতিগুলো আর কি খুলছিল যে কী এনেছে, সবার জন্য কী আনছে। এই হচ্ছে রায়ের কাজিন, ফুফাতো ভাই, এই ফুফাতো বোন, আর ছোট্ট একটা বোন ওই পাশে আছে। তো এটা হচ্ছে তারও পরের দিনের কাহিনী। আমাদের বাসায় আরও কিছু গেস্ট আসছিল, রনির রিলেটিভস। তো আমি মানে তাদের ফেস দেখাতে পারতেছি না। তো এই ছিল হচ্ছে আমার ব্লগ। আমার ননাস আসে, এই ফ্লাওয়ার্সগুলো হচ্ছে আমার ননাসের জন্য নিয়ে আসে একজন রিলেটিভ। তো এই হচ্ছে আমার ব্লগ। সো এই ছিল আমার ব্লগ। সো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।